একজন গর্ভবতী নারীকে সমুদ্রের মাঝখানে একটি বিশাল লোহার কন্টেনারের ভেতর আটকে দেওয়া হয়। চারদিকে শুধু অথই পানি, কাছে নেই কোনো খাবার, নেই পর্যাপ্ত পানীয় জল, এমনকি সাহায্যের জন্য ফোন করার মতো কোনো উপায়ও নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। এই লোহার কন্টেনারের ভেতরেই তাকে একা সন্তান জন্ম দিতে হবে, আর সন্তান জন্মের পর তাকে একই সঙ্গে নিজের এবং তার নবজাতক শিশুর জীবন বাঁচাতে হবে। কিন্তু প্রশ্ন হল, সমুদ্রের মাঝখানে আটকে থেকে সে খাবার আর পানীয় জল কোথা থেকে পাবে? কিভাবে নিজের শিশুকে বাঁচাবে? আর সবচেয়ে বড় কথা, কিভাবে এই বিশাল লোহার কন্টেইনার থেকে বের হয়ে আসবে? আজকের গল্প এমনই এক মায়ের অসম্ভব জীবনযুদ্ধের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর পৃথিবী। খাদ্যভাব আর ভয়াবহ সংকটের কারণে স্পেনের পরিস্থিতি তখন একেবারে নাজেহাল। মানুষের জীবন যেন আর কোনো মূল্যই রাখে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এমন কিছু কঠোর সিদ্ধান্ত নেয় যার ফলে সাধারণ মানুষ নিজেদের জীবন বাঁচাতেই হিমশিম খেতে শুরু করে। বয়স্কদের পর এবার তাদের নজর পড়ে শিশু এবং গর্ভবতী নারীদের উপর। ফৌজিদের নির্দেশ দেওয়া হয়, এই শিশুদের পৃথিবীর আলো দেখার আগেই তাদের থামিয়ে দিতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচানোর জন্য মানুষ যা কিছু ছিল সব কিছু ত্যাগ করতে শুরু করে। আর এমনই এক দুঃসময়েই আমাদের দেখা হয় মিয়া এবং তার স্বামী নিকের সঙ্গে। মিয়া তখন গর্ভবতী, তাই জীবনের ঝুঁকি জেনেও তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই নরক থেকে পালাতে হবে। অবশেষে রাতের অন্ধকারে একজন এজেন্টের সাহায্যে তারা একটি বিশাল কন্টেইনারের ভেতর আশ্রয় নেয়। তাদের সঙ্গে সেখানে ছিল আরও অনেক গর্ভবতী নারী এবং ছোট ছোট শিশু। কিন্তু কন্টেইনারের ভেতরে ঢোকার পরই তারা বুঝতে পারে ভেতরের পরিবেশ এতটাই দমবন্ধ করা ছিল যে ঠিকমতো শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। তখন একজন মহিলা কন্টেইনারের দেয়ালে একটি ছোট ফুটো করে দেয়। সেই সরু ফুটো দিয়ে সামান্য বাতাস ভেতরে ঢুকতে শুরু করে। কিন্তু সেই ফুটো দিয়ে বাইরে তাকাতেই তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। রাস্তায় সাধারণ মানুষ নিজেদের অধিকার আর জীবন বাঁচানোর জন্য প্রতিবাদ করছে, আর তাদের থামাতে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করছে। কোথাও ছোট ছোট শিশুদের বন্দী করে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে মিয়া আর নিক বুঝতে পারে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল ছিল না। এই নরক থেকে পালানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। ঠিক তখনই নিক নিজের পকেট থেকে একটি ছোট চকলেট বের করে মিয়ার হাতে তুলে দেয়। এত ভয় আর মৃত্যুর মাঝেও সামান্য চকলেট যেন তাদের ভালোবাসার শেষ ছোট্ট স্মৃতি হয়ে রইল। হঠাৎ কন্টেইনারের দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গেই বাইরে থেকে আরও অনেক মানুষকে ভেতরে ঢুকিয়ে দেওয়া শুরু হলো। মানুষের ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। সেই ধাক্কায় মিয়া মাটিতে পড়ে গেল। আসলে এজেন্টরা টাকার লোভে কন্টেইনারে যত বেশি সম্ভব মানুষ ঢোকানোর চেষ্টা করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একজন শক্তিশালী লোক বন্দুক বের করে সবাইকে শান্ত থাকতে বলে। সে জানায় আরেকটি ট্রাকও প্রস্তুত রয়েছে। ভিড়ের চাপে নিক কন্টেইনারের বাইরে আটকে যায়। সে মরিয়া হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিল। মিয়ার চোখের সামনে তার একমাত্র ভরসার মানুষটিকে জোর করে তার কাছ থেকে আলাদা করে দেয়া হলো। মিয়া কন্টেইনারের সেই ছোট্ট ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল নিককে একটি সবুজ রঙের কন্টেইনারে তুলে নেওয়া হচ্ছে। কন্টেইনারটির নম্বর ছিল 107। মিয়া ফোনে নিক মিয়াকে বোঝানোর চেষ্টা করল সুযোগ পেলেই সে ফিরে আসবে। তবে যাওয়ার আগে সে মিয়াকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেল। সেখানে থাকা কাউকেই যেন সে বিশ্বাস না করে। কিছুক্ষণ পর কন্টেইনার বহনকারী ট্রাকটি একটি মিলিটারি চেকপয়েন্টে এসে থামল। সঙ্গে থাকা লোকটি জাল কাগজপত্র দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও সেনাবাহিনীর অফিসাররা সন্দেহ করে বসে। তারা সিদ্ধান্ত নেয় কন্টেইনারটি ভালোভাবে তল্লাশি করা হবে। দরজা খোলার পর সামনে দেখা গেল সাজানো কিছু মালপত্র। সবকিছু এমনভাবে রাখা হয়েছিল যেন কন্টেইনারের ভেতরে কোনো মানুষই নেই। কিন্তু সেনা অফিসাররা তাতেও সন্তুষ্ট হলো না। তারা কন্টেইনারের ভেতরে ঢুকে প্রতিটি জায়গা খুঁটিয়ে দেখতে শুরু করল। আর তখনই ভেতরে লুকিয়ে থাকা মানুষগুলোর আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেল, কারণ অফিসারটি ধীরে ধীরে কন্টেইনারের একদম শেষ প্রান্তের দিকে এগিয়ে আসছিল, ঠিক সেই জায়গায় যেখানে সবাই লুকিয়েছিল। তারপর হঠাৎ সেনাদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে গুলিগুলো এমন জায়গায় ছোড়া হলো যেখানে কেউ ছিল না। তখন মনে হলো হয়তো তারা বেঁচে গেছে। অফিসারটি আবার কন্টেইনারের ভেতরে ঢুকল। এবার তার আচরণ সম্পূর্ণ বদলে গেল। সে মিষ্টি করে কথা বলতে শুরু করল। বলল, ভয় পাওয়ার কিছু নেই, সবাই বাইরে বেরিয়ে আসতে পারে। সে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে।
কিছু মানুষ তার কথা বিশ্বাস করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো, কিন্তু মিয়ার কানে তখনও বাজছিল নিকের শেষ সতর্কবার্তা, কাউকে বিশ্বাস করো না। তাই মিয়া দ্রুত একটি কাঠের বাক্সের উপর উঠে নিজেকে আড়াল করে ফেলল, আর তার সিদ্ধান্তটাই তাকে বাঁচিয়ে দিল। কারণ কিছুক্ষণের মধ্যেই সেই অফিসারের আসল চেহারা বেরিয়ে এলো। সে নির্দয়ভাবে একজন ছোট মেয়েকে হত্যা করে এবং বাকি সবাইকে শেষ করে দেওয়ার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই কন্টেনারের ভেতর নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। একসময় সেনারা সেখানকার মালপত্র লুট করে নিয়ে চলে যায়, কিন্তু তারা বুঝতেই পারেনি কন্টেনারের ভেতরে এখনও একজন জীবিত মানুষ লুকিয়ে আছে। মিয়া তখন কাঠের বাক্সের আড়ালে পাথরের মতো নিশ্চুপ হয়ে পড়েছিল। অবশেষে ভারী লোহার দরজাটা বন্ধ হয়ে গেল, সেনারা চলে গেল, আর তখনই মিয়া বুক ভরা কান্নায় ভেঙে পড়ল। কাপা হাতে সে নিকোকে মেসেজ পাঠালো। সে নিকোকে সতর্ক করার চেষ্টা করল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। সময় গড়াতে লাগল, আর একসময় সেই বিশাল কন্টেইনারটিকে একটি জাহাজে তুলে দেওয়া হলো। জাহাজটি ধীরে ধীরে বন্দরের সীমা পেরিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে লাগল। মিয়া তখনও জানে না নিক বেঁচে আছে কিনা। তার পেটে তখনও তার অনাগত সন্তান নড়াচড়া করছে। ঠিক তখনই মিয়া কন্টেইনারের ভেতরে একটি ব্যাগ খুঁজে পেল। ব্যাগটি খুলে সে দেখতে পেল একটি ইলেকট্রিক করাত, এক বোতল পানি, একটি ফোন এবং কয়েকটি গ্লো স্টিক। তখনও মিয়া জানত না এই সামান্য জিনিসগুলোই খুব শিগগির তার বেঁচে থাকার শেষ সম্বল হয়ে উঠবে। কিছুক্ষণ পর সমুদ্রের মাঝখানে শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগলো জাহাজের ওপর। জাহাজটি প্রচণ্ডভাবে তুলতে শুরু করল, আর একসময় সেই ভয়ঙ্কর ঢেউয়ের ধাক্কায় মিয়ার কন্টেইনারটি জাহাজ থেকে ছিটকে সরাসরি সমুদ্রে পড়ে গেল। কিছুক্ষণ পর মিয়ার জ্ঞান ফিরল। চোখ খুলেই সে বুঝতে পারল তার শরীরের অর্ধেকটা বরফের মতো ঠান্ডা লোনা পানিতে ডুবে আছে, আর কন্টেইনারের দেয়ালে থাকা সেই ছোট্ট ফুটো দিয়ে এখন আর বাইরের পৃথিবী দেখা যাচ্ছে না। সেখানে শুধু দেখা যাচ্ছে অন্তহীন ধূসর সমুদ্র, আর সেই ফুটো দিয়েই হু হু করে পানি ঢুকছে। মিয়া বুঝে গেল এখন যদি সে কিছু না করে তাহলে এই কন্টেইনারই তার এবং তার অনাগত সন্তানের কবর হয়ে যাবে। সে দ্রুত নিককে ফোন করার চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্মার্টফোনের স্ক্রিন ভেঙে গেছে, ফোনটি আর কাজ করছে না। তাই মিয়া একটি হলুদ টেপ খুঁজে বের করে কন্টেইনারের দেয়ালের ফুটোগুলো সাময়িকভাবে বন্ধ করার চেষ্টা করল। সে কন্টেইনারের ভেতরে থাকা একের পর এক বাক্স খুলতে শুরু করল। একটি বাক্সে পেল টিফিন সেট, আরেকটিতে হুডি, কিন্তু অন্য একটি বাক্স খুলতেই তার চোখে পড়ে 40 ইঞ্চি টিভি আর দামি কিছু হেডফোন। মাঝ সমুদ্রে আটকে থাকা মিয়ার কাছে তখন এসব জিনিসের কোনো মূল্যই নেই। মিয়া মরিয়া হয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু খাবারের প্যাকেটগুলো রাখা ছিল কন্টেইনারের অনেক উঁচুতে। সে সেগুলোতে পৌঁছাতেই পারছিল না। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। মিয়া কন্টেইনারের ফুটো দিয়ে বাইরে তাকাতেই তার বুক কেঁপে উঠল, কারণ দূরে ভেসে যাচ্ছে সেই সবুজ কন্টেইনারটি, 107 নম্বর কন্টেইনার, যার ভেতরে ছিল নিক। মিয়া বিশ্বাস করতে পারছিল না যে এত কাছে থেকেও সে নিকের কাছে পৌঁছাতে পারবে না। সে দ্রুত তার পুরনো নোকিয়া ফোনটি বের করল, সিম ঢুকিয়ে বারবার নিককে ফোন করতে লাগল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। একটি পুরো দিন এবং রাত কেটে গেল, নিকের কোনো খবর নেই। ঠিক তখনই তার পেটের ভেতর থাকা শিশুটি হঠাৎ জোরে নড়ে উঠল। মিয়া থমকে গেল। তার মনে হলো তার অনাগত সন্তান যেন তাকে বলছে, মা, তুমি হাল ছেড়ো না, আমি এখনো বেঁচে আছি। এই ছোট্ট মুহূর্তটাই মিয়ার জীবন বদলে দিল। মিয়া সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে এই শিশুটিকে পৃথিবীর আলো দেখাবে, কারণ তার জীবনে সে আগেই অনেক কিছু হারিয়েছে, এমনকি তার বড় মেয়েকেও। মৃত মেয়ের ছবির দিকে তাকিয়ে মিয়ার বুক ভেঙে যাচ্ছিল। কন্টেইনারের সবচেয়ে উঁচু জায়গায় কোনো মতে নিজেকে গুটিয়ে নিয়ে মিয়া কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঠান্ডা লোনা পানির স্পর্শে তার ঘুম ভেঙে গেল, আর ঠিক তখনই উপর থেকে একটি ভারী কাঠের বাক্স ধপাস করে নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কন্টেইনারের ভেতরে পানি ঢুকতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যেই পানি মিয়ার বুক পর্যন্ত উঠে গেল। সে শ্বাস নিতে পারছিল না, কিন্তু হঠাৎ মিয়ার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল এটা বাস্তব নয়, এটা ছিল একটি দুঃস্বপ্ন। এভাবে বসে থাকলে সে নিশ্চিতভাবেই মারা যাবে। তাই এবার মিয়া সিদ্ধান্ত নিল যতক্ষণ শরীরে একটুও শক্তি আছে ততক্ষণ সে লড়াই করবে। সে সেই ঝুলন্ত কাঠের বাক্সটি নিচে নামানোর জন্য দড়ি কেটে দিল,
কিন্তু বাক্সটি খুলে আবারও হতাশ হতে হলো। সেখানেও কোনো খাবার নেই, আছে শুধু কয়েকটি এয়ার টাইট প্লাস্টিক বক্স। কিন্তু মিয়া এবার আর হতাশ হল না। সে ওই বক্সগুলোর রাবার সিল খুলে নিল। তারপর সেই রাবার ব্যবহার করে কন্টেনারের ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করল। এরপর টিভির বাক্স থেকে একটি পাইপ বের করে সে নতুন একটি ব্যবস্থা তৈরি করল। কন্টেনারে ঢুকে পড়া পানি ধীরে ধীরে বাইরে বের করে দেওয়ার চেষ্টা শুরু করল। সে দেয়ালে হলুদ টেপ লাগিয়ে পানির উচ্চতা চিহ্নিত করতে শুরু করল। মিয়া তখন আর শুধু একজন বন্দী নারী নয়, সে যেন নিজের জন্য নিজেই একজন নাবিক। কিন্তু সাহায্যের জন্য ফোন করার কথা ভাবতেই সে আবার থেমে গেল। বাইরের পৃথিবী তার জন্য নিরাপদ নয়, ধরা পড়লে তার জীবনও শেষ হয়ে যেতে পারে। তাই সে আবার ব্যাগটি খুঁজে দেখতে শুরু করল। সেখানে সে সামান্য কিছু খাবার, একটি ফ্লাস্ক এবং একটি লাইটার পেল। আর ঠিক তখনই হঠাৎ সেই নীরব কন্টেনারের ভেতর বেজে উঠল একটি ফোন। স্ক্রিনের দিকে তাকিয়ে সে বিশ্বাসই করতে পারল না। ফোনটি আসছে নিকের কাছ থেকে। মিয়া দ্রুত ফোনটি ধরল। ওপাশ থেকে নিক জানালো সে বেঁচে আছে। পালানোর সময় তাকে অন্য একটি জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল বলেই সে প্রাণে বেঁচে গেছে। নিক মিয়াকে আশ্বস্ত করল। সে বলল, আমি আসছি মিয়া, আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু মিয়া জানত না এই কথাই হয়তো নিকের সঙ্গে তার শেষ কথা হতে চলেছে। কারণ নিকের কথা শেষ হওয়ার আগেই ফোনের চার্জ শেষ হয়ে গেল। কিন্তু সে তখনও জানত না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটি সামনে অপেক্ষা করছে। কারণ বাইরে তখন শুরু হয়েছে এক ভয়ঙ্কর ঝড়। আর সেই ঝড়ের মাঝেই মিয়ার শরীরে শুরু হলো প্রসব বেদনা। চাচার পাশে বরফের মতো ঠান্ডা লোনা পানি। মিয়া একাই সেই যন্ত্রণার সঙ্গে লড়াই করল। আর অবশেষে সেই লোহার কন্টেনারের ভেতরেই জন্ম নিল তার সন্তান। কিন্তু মিয়ার আনন্দ করার মতো সময় ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ক্ষুধার কারণে সে তার নবজাতক সন্তানকে পর্যাপ্ত দুধও খাওয়াতে পারছে না। এখন তাকে এই লোহার কন্টেনার থেকে বের হতেই হবে। মিয়া তার ইলেকট্রিক ড্রিলটি হাতে তুলে নিল। তারপর কন্টেনারের ছাদে একটি গর্ত করার চেষ্টা শুরু করল। একদিকে ক্ষুধার্ত শিশুটি কাঁদছে, অন্যদিকে মিয়া পাগলের মতো ড্রিল চালিয়ে যাচ্ছে। সে শিশুটিকে গান গিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু ঠিক তখনই ড্রিল মেশিনটির চার্জ শেষ হয়ে গেল। রাগ, হতাশা আর অসহ্য যন্ত্রণায় সে কন্টেনারের ভেতরের জিনিসপত্র ভাঙতে শুরু করল। আর তখনই তার হাতে এলো একটি ছোট ছুরি। ড্রিলের মতো শক্তিশালী নয়, কিন্তু এই মুহূর্তে এটাই তার শেষ অস্ত্র। মিয়া ছুরিটি দিয়ে লোহার দেয়াল কাটার চেষ্টা শুরু করল। কিছুক্ষণ পর তার হাত কেটে রক্ত বের হতে লাগল। শরীরের শক্তি শেষ হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। পিপাসায় তার বুক ফেটে যাচ্ছিল। আর ঠিক তখনই কন্টেনারের বাইরে থেকে ভেসে এলো এক অদ্ভুত ভারী শব্দ। মিয়া ধীরে ধীরে সেই ছোট্ট ফুটো দিয়ে বাইরে তাকালো। আর যা দেখল তাতে সে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার কন্টেনারের একদম পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে একটি বিশাল নীল তিমি। তিমির শব্দে মিয়ার শিশুটি আবার কেঁদে উঠল। মিয়া এক হাতে শিশুটিকে সামলাতে লাগল, অন্য হাতে একটি লাঠি নিয়ে কন্টেনারে আঘাত করতে লাগল, যেন শব্দ করে তিমিটিকে দূরে সরিয়ে দিতে পারে। কিছুক্ষণ পর সেটি ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে চলে গেল। মিয়া তখনও জানত না এই বিশাল নীল তিমিটি ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিরে আসবে। কন্টেনারের ভেতরে পানি ক্রমেই বাড়ছে। তার ছুরিটিও শেষ পর্যন্ত ভেঙে গেল। আর তার ফোনটিও পানিতে ভিজে অকেজো হয়ে গেল। পিপাসায় মিয়ার শরীর প্রায় নিস্তেজ হয়ে আসছিল। তার মাথা ঠিকমতো কাজ করছিল না। একসময় সে এতটাই দুর্বল হয়ে পড়ল। অসহ্য পিপাসায় মিয়া শেষ পর্যন্ত সমুদ্রের লোনা পানি একটি বোতলে ভরতে শুরু করল। কিন্তু ঠিক তখনই তার বিবেক তাকে থামিয়ে দিল। তাই সেই পানি পান না করে সে নিজের মাথায় ঢেলে দিল, শুধু একটু স্বস্তির আশায়। কিন্তু তখনই মিয়ার চোখে পড়ল কন্টেইনারের ছাদ থেকে পানির কয়েক ফোঁটা চুইয়ে পড়ছে। মিয়া পাগলের মতো সেই ফোঁটাগুলো সংগ্রহ করতে লাগল। আর ঠিক তখনই আকাশ ভেঙে শুরু হলো প্রবল বৃষ্টি। কন্টেইনারের ছাদে করাটা ছোট্ট ফুটো দিয়ে বৃষ্টির মিষ্টি পানি ভেতরে ঢুকতে শুরু করল। সে দ্রুত সেই পানি পান করল। তারপর কন্টেইনারের ভেতরে থাকা সব খালি কৌটা, বোতল আর ক্যান বের করে বৃষ্টির পানি জমাতে শুরু করল। আর ঠিক তখনই একটি খালি ক্যানের দিকে তাকিয়ে মিয়ার মাথায় নতুন একটি বুদ্ধি এলো। সে ভাবল, ড্রিল মেশিন ছাড়াই যদি কোনোভাবে কন্টেইনারের লোহার দেয়ালটি খুলে ফেলা যায়
মিয়া একটি শক্ত দড়ি নিয়ে কন্টেনারের আধকাটা লোহার অংশের সঙ্গে শক্ত করে বাঁধল। তারপর নিজের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে দড়িটি টানতে শুরু করল। আর তখনই মড়মড় শব্দে লোহার চাদকটি খুলে গেল। মিয়া কয়েক মুহূর্ত সেই আলোর দিকে তাকিয়ে রইল। মনে হলো এতদিন পর সে আবার পৃথিবীকে দেখতে পেল। কিন্তু কন্টেনারের বাইরে পা রাখতেই তার সেই আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল। কারণ সামনে কোনো জাহাজ নেই, কোনো দ্বীপ নেই, চারদিকে শুধু অন্তহীন নীল সমুদ্র। সে বাচ্চাটির ডায়াপার বদলে যখন সেটি সমুদ্রে ছুঁড়ে ফেলল, দেখল কিছু মাছ সেখানে ভিড় করছে। পেটের ক্ষুধা তখন আগুনের মতো জ্বলছে। মিয়া দমে না গিয়ে হাতের কাছে থাকা স্ক্রু আর কিছু রড দিয়ে একটি বড়শি বানাল। বারবার চেষ্টা করল, কিন্তু মাছ পাওয়া কি অতই সহজ? উল্টো তার শরীরের শেষ শক্তিটুকুও ফুরিয়ে এলো। ক্লান্তিতে সে কন্টেইনারের ছাদে লুটিয়ে পড়ল। ঠিক তখনই আকাশের নীলিমায় দেখা গেল আশার আলো। একটি প্লেন উড়ে যাচ্ছে। মিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে কন্টেইনারের ভেতর থেকে টিভির আয়না ভেঙে নিয়ে এলো। সূর্যের আলোকে সেই আয়নায় প্রতিফলিত করে সে প্লেনটিকে সিগন্যাল দিতে লাগল। কিন্তু প্লেনটি ছিল অনেক উঁচুতে। মিয়ার এই ক্ষুদ্র চিৎকার বা সিগন্যাল তাদের চোখে পড়ার মতো ছিল না। কিন্তু মিয়ার মস্তিষ্ক থেমে নেই। সে তার কাছে থাকা দামি হেডফোনগুলোর তার দিয়ে একটি জালের মতো তৈরি করল। পরের দিন সকালে সেই তারের জাল আর বাচ্চার ডায়াপারকে টোপ হিসেবে ব্যবহার করে সে মাছ ধরার জন্যে অত পেতে রইল। আর এবার ভাগ্য সহায় হল, একটি বড় মাছ তার জালে ধরা দিল। অনেকদিন পর মিয়া প্রথম খাবারের স্বাদ পেল। ক্ষুধা মিটলেও বিপদ কিন্তু কাটেনি। কন্টেইনারের সেই গুলির ফুটো দিয়ে ক্রমাগত জল ঢুকে চলেছে। মিয়াকে সারাদিন লড়াই করতে হচ্ছে সেই জল বাইরে বের করার জন্য। সে অনেকগুলো লঞ্চ বক্সে সাহায্যের আবেদন লিখে সে সমুদ্রে ভাসিয়ে দিল। হয়তো কেউ দেখবে, নয়তো এই চিঠিগুলো সমুদ্রের নীল অতলে হারিয়ে যাবে। কিন্তু মিয়ার বিশ্বাস ছিল কেউ না কেউ তাকে ঠিক খুঁজে পাবে। মাঝ সমুদ্রে মিয়া এখন এক নিঃসঙ্গ নাবিক। কথা বলার মতো কেউ নেই। তাই সে তার ছোট্ট শিশুটিকেই নিজের জীবনের গল্প শোনায়। কিভাবে তার বাবার সাথে দেখা হয়েছিল, কিভাবে তারা যুদ্ধ আর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিল। ঠিক তখনই স্তব্ধতা ভেঙে মিয়ার সেই পুরনো নোকিয়া ফোনটা বেজে উঠল। ওপাশে নিক কিন্তু কল উদ্ধারের জন্য ছিল না। নিক জানালো পালানোর সময় তার শরীরে গুলি লেগেছিল এবং সে এখন মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। সে আর ফিরতে পারবে না। মিয়া কান্নায় ভেঙে পড়ল। সে চিৎকার করে নিককে তাদের সন্তানের জন্মের খবর দিল। সে চাইছিল নিক যেন অন্তত একবার তার মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। ফোনটা সে বাচ্চার পাশে রাখল। নিক তার অদেখা সন্তানের সাথে শেষবারের মতো কথা বলল। তারপর ধীরে ধীরে ওপাশ থেকে নিকের গলার স্বর ক্ষীণ হয়ে এলো এবং একসময় চিরতরে স্তব্ধ হয়ে গেল। কিন্তু শোক করার সময়ও তার নেই। কন্টেইনারের ভেতর এখন আর থাকা সম্ভব নয়, কারণ জল প্রায় ছাদ ছুঁই ছুঁই। বাধ্য হয়ে মিয়া তার সন্তানকে নিয়ে কন্টেইনারের উপরে আশ্রয় নেয়। জলের অভাব মেটাতে সে স্পঞ্জ আর খালি বক্স দিয়ে এক অভিনব উপায়ে মিষ্টি জল তৈরির চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ একদিন আকাশে একটি শঙ্খচিল বা সিগাল দেখা গেল। মিয়ার মনে আশার প্রদীপ জ্বলে উঠল। মানেই কাছে কোথাও ডাঙা আছে। সে সারা রাত জেগে কাপড়ের টুকরো দিয়ে একটি পাল তৈরি করল, যাতে কন্টেইনারটি বাতাসের টানে দ্রুত ডাঙার দিকে যায়। তখনই সমুদ্রের জলের চাপে কন্টেইনারের তলাটাটা ফেটে গেল। হু হু করে জল ঢুকে কন্টেইনারটি ডুবতে শুরু করল। মা আর সন্তানের হাতে সময় আর মাত্র কয়েক সেকেন্ড। মিয়া মরিয়া হয়ে জলের নিচে গেল। লিক বন্ধ করতে তার পা জড়িয়ে গেল একটি শক্ত দড়িতে। ওদিকে কন্টেইনারটি দ্রুত নিচে তলিয়ে যাচ্ছে। মিয়া বারবার জলের নিচে গিয়ে দড়ি খোলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তাকে নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে আসতে হচ্ছে। হঠাৎ এক বিশাল ঢেউয়ের ঝাপটায় মিয়ার তৈরি করা সেই ছোট্ট কাঠের ভেলাটি, যেখানে তার সন্তান ছিল, কন্টেইনার থেকে আলাদা হয়ে ভেসে গেল। ঠিক সেই মুহূর্তে কন্টেইনারটি পুরোপুরি ডুবে গেল, আর মিয়ার পা দড়িতে আটকে সেও অতলে তলিয়ে যেতে লাগল। শেষ মুহূর্তে
মিয়া তার কাছে থাকা ছুরিটি দিয়ে দড়িটা কেটে ফেলল এবং কোনো মতে জলের উপরে উঠে এলো। উপরে উঠে মিয়া দেখল তার চারপাশে শুধু অথই জল, কিন্তু তার কলিজার টুকরো সন্তানটি কোথাও নেই। ঠিক তখনই আবার দেখা দিল সেই বিশাল নীল তিমিটি। মিয়া প্রথমে ভয় পেলেও অবাক হয়ে দেখল তিমিটি তার কোনো ক্ষতি করছে না, বরং তিমিটি সাঁতার কেটে সোজা চলে গেল সেই ছোট্ট ভেলাটির কাছে যেখানে শিশুটি ছিল। তিমিটি তার শরীর দিয়ে জল ছিটিয়ে বাচ্চাটিকে জাগিয়ে তুলল। বাচ্চার কান্নার আওয়াজ শুনে মিয়া বুঝতে পারল তার সন্তান বেঁচে আছে। সে দ্রুত সাঁতরে গিয়ে তার বুকের মানিককে আঁকড়ে ধরল। তিমিটি যেন তার কাজ শেষ করে রাজকীয় ভঙ্গিতে গভীর সমুদ্রে হারিয়ে গেল। পরদিন সকালে এক নতুন সূর্য উঠল। মিয়ার শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। সে তার শেষ সম্বল মাছের হাড়গুলো সমুদ্রে ছুঁড়ে মারল, যাতে শঙ্খচিল বা সিগালদের আকৃষ্ট করা যায়। আকাশ মুহূর্তেই সিগালে ভরে গেল। আর এই দৃশ্যটি নজরে পড়ল কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলারের। সেই ট্রলারে থাকা এক কিশোরী তার বাবাকে বলল, বাবা দেখো, ওই সিগালগুলো কেন এক জায়গায় ঘুরছে? ট্রলারটি দ্রুত মিয়ার কাছে পৌঁছে গেল। জেদেরা অবাক হয়ে দেখল, তারা যখন মিয়া আর তার শিশুকে ট্রলারে তুলে নিল, তখন মিয়ার চোখের জলে মিশেছিল জয় আর নিককে হারানোর বেদনা। বন্ধুরা, এই ছিল মিয়ার অবিশ্বাস্য এক জীবন যুদ্ধের গল্প। যে মা তার সন্তানের জন্য মাঝ সমুদ্রে একাই নরক দেখে ফিরে এসেছেন। মিয়ার এই অদম্য সাহসের জন্য একটা লাইক তো দেওয়াই যায়।